তুই নিজের অস্তিত্ব খুঁজা পাবি না। সাহেব, দ্রুত গাড়ি বের করো, অফিসে যেতে হবে। কিরে ফাইল কই ব্যাগে? বস ফাইলটা মানে উপরে বলে রাই খাইছি। এখন তোরা ভুলে উপরে পাঠাই দিই, চিরদিনের লেগে জায়গা ভাল লাগবো না, সবসময় ভুল করস কি লেগা? খালি সবসময় ভুল ভুল ভুল। সাহেব এক কাজ করতো ভাই, ফাইলটা ভুলে উপরে রেখেছে, একটু নিয়ে আয় যা। কি 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 কানে শুনোস না? তুই কি বয়রা নাকি? তোরে কইছি ফাইল উপরে রেখেছি, এটা একটু নিয়ে আয় না রে ভাই। দেখ এখনো শুনে নাই, বুঝছস? মারো! এই কিরে তোর কত বড় সাহস, তুই আমার বসের গায়ে হাত দিছিস, তোর হাত কিন্তু একবার পকেটে ভরে তুমি। বাই 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 বাই, পেটি গেলে গেল। এই আপনার কি একটু দয়া মানে এইটুকু শিশুর গায়ে আপনি হাত দিয়েছেন? কাগো গায়ে হাত দিচ্ছেন আপনি জানেন? হ্যাঁ, গুন্ডা গুলোকে মারামারি করেন দেখে কি আপনি আমগো গায়ে হাত দিবেন? হ্যাঁ, তোর খবর আছে রে, তোর খবর আছে। তোর আগে এই বাড়িতে আমরা আইছি, আমরা স্যারের খাস লোক, সারস কে হোক সাঙ্গা ভাঙ্গা করছিস নাম গুলোকে, তোর খবর আছে। দেখ কি করে সারি। এই কথাটা যদি স্যারের কাছে কইছস, তখন এটার কিন্তু খবর আছে। কি খবর আছে? কি তগর উপর সাইক্লোন আইতে পারে, টর্নেডো আইতে পারে, এমনও হইতে পারে আকাশ থেকে তগর মাথার উপর বোমা হামলা হইব। বাহ সাহেব, তুমি এত তাড়াতাড়ি চলে এসছো, খুবই ভালো হয়েছে, তা নাহলে মিটিং এ দেরি হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি তোমাকে এত পছন্দ করি। চলো মা, চলো তাহলে। বাবা জাস্ট মিনিট। মোটু পাতলু, তোমাদের যে ফাইলগুলো নিতে বলেছিলাম নিয়েছো তো? ম্যাডাম আপনারা যান, আমি ফাইল নিয়ে আসতেছি। ইটস ওকে, চলো সাহেব। স্যার এই যে সাহেব আমাকে অনেক আদর করে। কি রে পাতলু, সাহেব তো কোনো সময় এরকম ব্যবহার করে না, আটকা মাইরা বইলোকে। হ্যাঁ, ওর সাহস কত বড়। বস আরে পাইলে ইচ্ছা মতো নরম দিন। একদম ঠিক কথা কইছস, পায়ালই সাঙ্গা বাঙ্গা করে দিমু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কো দেরি করে এখানে কি স্যার আমার রাগ করে গেল গা? স্যার, এটাই হচ্ছে আমাদের বিজনেস প্ল্যান আছে সাহেব। এখানে ইনভেস্ট করলে আপনি লাভবান তো হবেনই, আপনার কোম্পানিও লাভবান হবে। ফাইন, আপনাদের প্ল্যান আমাদের পছন্দ হয়েছে, বাট তার আগে মিস্টার রেহান চৌধুরীর সাথে আমরা বসতে চাই। রেহান চৌধুরী আসবে আপনার অফিসে? ডু ইউ নো হু ইজ রেহান চৌধুরী? সে হচ্ছে এই বিজনেস ওয়ার্ল্ডের একমাত্র আইকন। সে আসবে আপনার অফিসে? হাসালেন না হাজি সাহেব, হাসালেন। আপনার মতো হাজি করিম রেহান সাহেব 100টা পকেট রাখে। আসলে বয়স হলে মানুষ বোকার স্বর্গে বাস করে না, এই আর কি। রেহান চৌধুরী বসবেন না সেটা আগে আমাদেরকে জানাননি কেন? প্রয়োজন মনে করিনি, তাই যায়নি। সরি, আপনাদের সাথে ডিল হচ্ছে না। কি? রেহান চৌধুরী ডিল ক্যান্সেল? হাজি সাহেব, আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? পরে কিন্তু পস্তাবেন। ডিসিশন নেওয়ার আগে 10 বার চিন্তা করেন। রেহান চৌধুরী 10 মিনিটের মধ্যে হাজি করিমের অফিসে চাই। সাহেব, তুমি এখানে কি করছো? তোমাকে মিটিংয়ে কে আসতে বলেছে? যাও এখান থেকে যাও। এই ওই সে কে? আপনাদের বাড়ি কাজের ছেলে? সেইখানে কি করছে মিটিংয়ে? এই এই ফকির ছেলে, তুই কাকে কল দিয়েছিস? রেহান চৌধুরীকে?
এই ফকিন্নির ছেলে, তুই রেহান চৌধুরীকে কি চিনিস? তুই কোন মুখে তার নাম নিলে? হ্যাঁ, তুই যে এই মুখে তার নাম নিয়েছিস, সে কি তোর ল্যাংটা কালের দোষ নাকি বাইরেদার? সে টং দোকানে বসে চা বিক্রি করে, যে 10 মিনিটের ভিতরে তোর হাজি করিমের অফিসে চলে আসবে। এই কাকে ফোন দিয়েছিস তুই? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা। স্যার যা বলবেন একটু বইসা শুনা বলবে। কি? আমি তোর সাথে বুঝে শুনে কথা বলবো? এই ফকিন্নির ছেলে, আমি তোর সাথে বুঝে শুনে কথা বলবো? এই তুই কে রে? তোর মতো কাজের ছেলে আমি 10টা আমার ঘরে রাখি, আর তুই আমাকে বললি বুঝে শুনে কথা বলতে? স্যার, রেহান স্যার, আপনি এখানে? স্যার, এই ফকিন্নির বলে আপনার নাম বিক্রি করে কারে না কারে ফোন দিয়ে কোথাও রেহান চৌধুরী 10 মিনিটের ভিতরে হাজি করিম সাহেবের অফিসে আসবি। কেউ মুন্টা লাগে বলেন তো? সেই জন্য কানে নিজে একটা বয়া দিচ্ছি, ভালো করছি না? চেনো শোনা কে উনিকে? স্যার স্যার এক্সট্রিমলি সরি স্যার, ওরা আপনাকে চিনতে পারেনি স্যার, আর কখনো হবে না স্যার। আর স্যার আপনি 10 মিনিটের মধ্যে আসতে বলছেন, 1 মিনিট লেট হয়ে গেছে স্যার। স্যার স্যার এক্সট্রিমলি সরি স্যার, ক্ষমা করে দেন স্যার, আর কখনো হবে না স্যার। এই দাঁড়িয়ে আসিস কেন? বস, ভাবছে স্যারের কাছ থেকে। হাজি সাহেব এক্সট্রিমলি সরি, ডিলটা ডান। হিসাব তো মিলতেছে না রে। আমার কি মনে হয় জানোস, এই সাহেব আসলে একটা জিন। জিন যদি না হইতো এক জায়গা থেকে আর এক জায়গায় এত দ্রুত যাওয়া কি সম্ভব? তুই ক। না বস, ওর লগে সাধারণ মানুষের কোনো মিল নাই। ওই দিনে ঘুমায়, রাইতে রাত জাগে। এই রুটিন ফলো করে নেই দেখেই আরে জিনে ধরছে। নাহলে আপনি দেন আমার কত উপরে উঠাইছে, আমি যদি পড়তাম কি হইতো আমার? বাবা রে, ওরে জিনে ধরে নাই, ওই নিজে একটা জিন, ও জিন ফয়দা দেয়। আর কান্দুসকে খালি কি তোরে একলা মারছে? আমারও তো সাঙ্গা ভাঙ্গা করে দিছে, আমি মায়ের খাই নাই। এই জায়গাতে শুনছি আমার। চুপ, একদম টোকা বাইরে কন্ট্রোল নালি ছিঁড়ে ফেলাবো। চুপ। হুদাইছিলিস হ্যাঁ? তোর চিল্লানিতে আমি ভয় পাইছি, আরেক হইলে আর অনেক কইলে তোমার কি যাইতেছে আমগো উপরে দিয়ে। আল্লাহ গো, বস, আপনার একটু হাতটা নামান। আপনার এই বিশাল বড় দেহ নিয়ে যে আমার উপর ভর দিয়েছেন, এতে তো আমি আরো খাড় হয়ে যেতেছি। আমি জানি যে ছোট খাটো মানুষের মাথায় অনেক বুদ্ধি থাকে। তোর মাথার মধ্যে তো গোবর ছাঙ্গা ভাঙ্গা করে সামনে লাগে, গুছায় একের কানের লতি ফাড়াইলাম। একটা মানব দেহে কয়টা হাড্ডি থাকে জানোস তুই? কয়টা? 25-26টা হইব। মনটা চায় এখন যে 2 কানের মধ্যে 2টা থাপ্পড় মারি। 25-26টা হাড্ডি থাকে একটা মানব দেহে, 206টা হাড্ডি থাকে। ওহো, 206টা থেকে মানে আমার 2-3টা কম। এর লেগে আমি ছোটবেলা থেকে ছোট। তুই আসলেই খাটো হলি কি হইব? তুই কিন্তু একটি ছোটখাটো বিজ্ঞানী। বস, কি হইলো আপনার? আপনি প্যান গাইতেছেন কে? যে হঠাৎ করে জিনের কথা মনে পড়ে গেছে। তুই বুঝতেছোস, জিনের ডরে যে আমরা হেনে দাঁড়ায় রয়েছি। এই যে সাহেব জিন, কঠিন একটা জিনিস বাবারে বাবা। হুটহাট করে সাঙ্গা ভাঙ্গা করে, এখন যদি হঠাৎ করে আয়া আমাকে দুজনের ঘাড়ে বর করে, তখন কেমন হইব? কেমন হইব স্যার? কিরে, তোর কণ্ঠ এরম হয়েছে কে? কি পাতলু, এই তুই এনে কে?
না আসলে হয়েছে কি স্যার, উপরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আপনারা দুইজনে মিলে এই জায়গায় কি জানি গল্প করতেছে, সেই জন্য ভাবলাম আমি ওই আপনাগুলোকে একটু গল্প করি। ও ও আচ্ছা, ভালো। আমরা গল্প করতেছি না, আমরা এমনি দাঁড়ায় কথা করতেছি জায়গা। লন স্যার, আমরা তিনজনে মিলে চা খাই গা। কি রে, জিনে দেখি আবার চাও খায়, আমগরে চা অফার করতেছে। বস গেডি মস্কানোর আগে লন গায়েব হয়ে যাই যা। ওরে মাজা ব্যথা হয়ে গেছে। না এইভাবে আর হইতেছে না বস, এই ডরে ডরে দুইটা লটকন উপরে উঠা যেতেছে। এই সাঙ্গা ভাঙ্গা করবি না পাতলু, লটকনকে খালি তরি আছে, আমার নাই। তুই একলা ডরাইতেছস, আমি ডরাইতেছি না। হ্যাঁ, আর তুই কথাটা ঠিক কইছস, এইভাবে রইব না, কবিরাজের কাছে যাবো। এই জিন এই বাড়ির থেকে সরাই দেব, আর নাইলে উপায় আর একটা আছে, স্যারের কাছে যাম, স্যারের কাছে যা সব কয়ে দিব। এইভাবে আর নিতে পারতাছি না, না না না, নয় আকারে না। না নিতে পারলেও নিতে হইব, আর যদি না নিতে পারোস তাহলে তখন লটকন দুইটা নাই হয়ে যাবো গা। এই, এই, কি রে, তুই না মাত্র দোকানে গেলি চা খাইতে, নাকি দোকান থেকে গোসল করে এলি? কোনটা? ওই আমি কই যামু কি করমু সেইটা তোকে জানার কোনো দরকার নাই। এত গবেষণা করে তোরা কি করবি? একটু আগে তোরা কি কইতাছিলি? স্যারের কাছে যে বিচার দিবি না? স্যারের কাছে যে যদি বিচার দিছস, ওই দিন সকালবেলার কথা মনে আছে তো? মনে আছে। হ্যাঁ, এবার কো স্যারের কাছে যে বিচার দিবি? না 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 না, মারের কথা মনে আছে, বিচার দিতাম না। আর যদি যে বিচার দেস তাহলে লটকন থাকতো না। গুড ছেলে, গুড ছেলে। কি ছেলে? গুড গুড গুড। কি ছেলে? গুড। মনে রাখিস। মনে থাকবে। কি রে, 2 সেকেন্ড হইলো না, ওই গেল, আবার করতে আর বললো। দৌড়েও তো শান্তি নাই। বাড়িতে চল, ম্যাডাম খুঁজবো। সাহেব, শোনো, আমার কাছে একটা বিয়ের প্রস্তাব আছে। তুমি আবার এই বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? আজব, কি বলছো তুমি? আমি এই বয়সে কেন বিয়ে করতে যাব? শোনো, তুমি আমাকে একটা কথা বলো তো, সাহেবকে তোমার ছেলে হিসেবে কেমন মনে হয়? হ্যাঁ, সাহেব তো ছেলে হিসেবে খুবই ভালো। কেন, ওর জন্য কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে নাকি? আরে না, বিয়ের প্রস্তাব আসেনি। আমি ভাবছি আমাদের মানহাকে সাহেবের সাথে বিয়ে দিলে কেমন হয়। এসব তুমি কি বলছো? সাহেবের সাথে মানহার বিয়ে? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? সাহেব যত ভালো ছেলেই হোক না কেন, কিন্তু ও তো আমাদের বাড়ির ড্রাইভার। এই ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? সাহেবের যে মেধা, ওর সততা, ওর নিষ্ঠা, ওর ভিতরে যে প্রতিবাদী মন, ও তো একাই 100। আর আমি এরকমের একটা ছেলে চাই যে আমার মেয়েকে সারা জীবন নিরাপদে রাখবে। শোনো, বিয়ের পাত্র হিসেবে ওকে আমার পারফেক্ট মনে হয়েছে। আরে তোমরা কার বিয়ে নিয়ে ভাবছো? কার আবার? আমার একমাত্র কন্যার বিয়ের কথা ভাবছি। আমার বিয়ে? কিন্তু কার সাথে? পাত্র মনে করো যে আমার পছন্দের একজন সুপাত্র। পছন্দের সুপাত্র? তার নামটা কি? বলবো? বলো। আমাদের সাহেব। হোয়াট? সাহেব? তুমি সিরিয়াস বাবা? আমাদের বাসার সামান্য ড্রাইভারের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, ঠিক করেছি, কারণ সাহেবকে আমার খুবই পছন্দ। পাত্র হিসাবে ওকে আমার ভালো লেগেছে। তোমার ভালো লাগতেই পারে বাবা, কিন্তু আমার ভালো লাগে না। দেখো বাবা, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি কাকে বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি যাকে তাকে ধরে এনে আমার সঙ্গে বিয়ে দিতে চাইবে, আর আমি নাচতে নাচতে বিয়ে বসে যাব?
অসম্ভব। মানহা, আমি তোমার ওপিনিয়ন চাইনি, আমি আমার ডিসিশন তোমাকে জানিয়েছি, দ্যাটস ইট। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি একজন শিল্পপতি আর আমি একজন শিল্পপতির মেয়ে। কাল যদি পত্রপত্রিকা ছাপা হয় হাজি করিমের মেয়ের সাথে তারই বাড়ির ড্রাইভারের বিয়ে হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? লোকজন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এই, এখানে বোঝা পারার কিছু নেই। আমি হাজি করিম, কে কি বললো আর কে কি ভাবলো সেটা নিয়ে আমি মোটেও বাদার করি না। শোনো, আমি বলেছি সাহেবের সাথে তোমার বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। বাবা তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমারই মেয়ে। তোমার যদি আকাশ সমান জিত থাকে, আমারও তার ব্যতিক্রম না। তুমি জোর করে আমাকে কারোর সঙ্গে বিয়ে দিতে পারবে না। দেখেছো দেখেছো কিরকম বেয়াদব হয়েছে, মুখে মুখে তর্ক করে। সাহেব, ম্যাডাম, এত রাইতের বেলা আমার রুমে কিছু লাগবো? না এখন কিছুই লাগবে না, একটা কথা বলতে আমি এখানে এসেছি না। জি ম্যাডাম, কোন না। আগামীকাল আমি একটা পার্টিতে যাব এবং আমার সঙ্গে তুমিও যাবে। সো সকাল সকাল রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে। ওকে, গুড নাইট। সাহেব, মানহার সাথে কালকে পার্টিতে সাহেব যাইব না, যাইব সূর্য। আর তরে কিভাবে ঘুম পাড়ায় রাহন লাগে সেই ব্যবস্থা আমি করতেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আজকের এই পার্টিটা আমি অ্যারেঞ্জ করেছি, অ্যান্ড দ্যাট ইজ মিট মাই ফ্রেন্ডস মিস্টার সাহেব, আমার গাড়ির ড্রাইভার। ও মাই গড, ড্রাইভার! সুইপার থেকে সরাসরি হাজবেন্ড? Wow, great Manha. So finally our Reese girl found a driver. সাহেব, আমি হাজি করিম গ্রুপ অফ কোম্পানি সিইও। আমি এক মিনিটে যেটা কামাই করি, তোর মতো 2 পয়সার ড্রাইভার 1 বছরে সেটা চোখে দেখে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর তুই তুই কিনা আমাকে বিয়ে করতে চাস, এই মারহাকে বিয়ে? এই তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামান্য একটা ড্রাইভারকে আমি বিয়ে করব? তুই স্বপ্ন দেখিস কিভাবে? ওয়েট ওয়েট ওয়েট, তার মানে আমাদের বাড়িতে ঢোকার তোর মূল উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করা, তাই না? ম্যাডাম, আমি তো আপনারে কখনো বিয়ে করতে চাইনি, তার বাবাই তো আমার পছন্দ করছে। ও, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার হাজবেন্ড হিসেবে আমার বাবা তোকে পছন্দ করেছে, তাই তো? জি ম্যাডাম, আর সেই জন্যই আমি স্যারের সিদ্ধান্তরে অসম্মান করতে চাই না। এই, তুই হয়তো ভুলে যেতে পারিস তুই কে, কিন্তু আমি ভুলিনি। তুই একটা ড্রাইভার, আর আমার পরিচয় তোকে দ্বিতীয়বার বলতে হবে না। লুক এট মাই স্ট্যাটাস। শোন, আজকের পর থেকে তোর এই চেহারা নিয়ে আর কোনো দিন আমার সামনে আসবি না। গেট আউট অফ হিয়ার। গাইস, কি হলো? এনজয় দ্য পার্টি।
কে এখন কারো মুখে খই ফুটতেছে না কি লিগা? হ্যাঁ, আরে এতক্ষণ তো অনেক অনেক কথা কইতেছিলেন, এখন কি মুখ বন্ধ কি লিগা? কথা কন। আপনারা সবাই এই মাইয়াটারে চিনেন যে এই মাইয়াটা কার মাইয়া, কিন্তু এই মাইয়াটা কার বউ হইতে যাইতাছে সেটা আপনারা এখনো জানেন না। একটা কথা কান খুইলা শুইনা রাখে, জনাব হাজী করিম আমার হবু শ্বশুর, আর তার সম্মান নিয়ে খেলার আগে আমার লগে খেলতে হইব। আপনাগো সবার ভাগ্য খুব ভালো যে আমি আপনাগো লগে শুধু কথা কইতে আইছি, তা না হইলে তাই মোটু বাতলো এতক্ষণ তো খুব কথা কইতাছিলেন। আই এম আ পুয়ার গাই, আ বুলশিট, ফকিন্নির পোলা। কথা কন না কে লেগা? কথা কন, একদম জানে ভাই হারাম। আমি তোমাকে প্রশ্ন করেছি, যেখানে আমি নিজে সাহেবের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানে পার্টিতে নিয়ে সাহেবকে কেন অপমান করেছো? বাবা, তুমি যাকে শুধু একজন সাধারণ ড্রাইভার ভাবছো, তুমি তো আজকে দেখে নিজের চোখে দেখছো, তারপরে তোমার মনে হয় ও 8-10 জন সাধারণ ছেলের মতো? আমার প্রশ্নের উত্তর দাও। সাহেব সাধারণ কি অসাধারণ সেটা আমি বুঝবো। আমার মেয়ের আচরণ যদি আমার সম্মান নিয়ে প্রশ্ন তোলে, সেটা আমি কখনো বরদাস্ত করবো না। আমার না। কিন্তু বাবা, তুমি জানো না আজকে পার্টিতে কি হয়েছে? তো কি হয়েছে বলো? বাবা জানো? আই সাহেব, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো আজকে পার্টিতে কি হয়েছে, কি হলো বলো। স্যার, সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারি নাই ম্যাডাম আমার ওই জায়গায় নিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফালাইবো। তার মানে আগের থেকে তুমি কিছুই জানতে না? না স্যার, ম্যাডাম আমারে কইলো ওনার লগে পার্টিতে যাইতে হইব। আমি তো স্যার সরল বনে গেছি, কিন্তু যাওয়ার পর যখন ওনার বন্ধু বান্ধবরা আমার অপমান করে কথা বলা শুরু করলো, তখন আমি বুঝতে পারছি যে ওনার উদ্দেশ্যটা অন্যরকম ছিল। বাবা, ম্যাডাম দয়া করে আমার একটা কথা কইতে দেন। স্যার, আমি তো স্যার আপনার বাড়িতে কাজ করি, আমার সম্মান মানে স্যার আপনার সম্মান। আর তাছাড়া ম্যাডামের সাথে আপনি আমার বিয়া ঠিক করছেন, ওই ভরা মজলিসে যদি সবার সামনে আমি অপমানিত হইতাম, তাহলে স্যার এই সাহেব অপমানিত হইতো না, অপমানিত হইতো আপনার বাড়ির মেয়ের জামাই। আর সেই অপমানটা হাজী করিমের অপমান। আর সেই জন্যই স্যার আমি কোনো কিছু না ভাইবা উত্তরটা দিছি, কারণ আমার মাথায় তখন একটা বিষয় ঘুরতেছিল, আমার স্যারের সম্মান যেন কোনোভাবে মাটিতে মিশা না যায়। বাবা, ওর একটা কথা বিশ্বাস করবে না, ও মিথ্যা কথা বলছে। বাবা, মানহা, ছেলেটা তার নিজের অপমানের কথা চিন্তা না করে তোমার বাবার সম্মানের কথা চিন্তা করেছি। সেই কথাটা তুমি একবারও ভেবে দেখেছো? মা মা তোমরা বুঝতে পারছো না মা, ব্যাপারটা তো সহজ না। সহজ না তো কঠিনটা কি? ছোটবেলা থেকে তুমি আমার কাছে যা চেয়েছো আমি সব দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি তোমাকে দেইনি, সেটা হচ্ছে আমার সম্মান। তোমার বাবার সম্মানে দাগ লাগাবে সেই অধিকার আমি তোমাকে দেইনি। মাইন্ড ইট। বাবা, তুমি কি সত্যিই মনে করো? আমি মনে করি আজ এই মুহূর্ত থেকে তোমার সাথে এই বিষয়ে আমার কোনো কথা হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি সাহেবের সাথে তোমার বিয়ে হবে তো হবে, কারণ হাজী করিম যখন মুখ দিয়ে কোনো কথা বলে তা বদলাবে না, কারণ আমার বাবা এক, আমার জবান এক। মানহা, সাহেব, আমার সম্মান বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। খেলা তো মাত্র শুরু। মানহা, তোমারে বিয়া না করা পর্যন্ত আমি শান্তি হইতাছি না। এইসব আমার সাথে কি হইতাছে? আমি যাই করি না কেন তার জন্য তাই ববি তুই। ওই লোকটা কি এই বাড়িতেও ঢুকে গেছে? তুই যেখানেই থাকবি তোর সাথে সাথে ছায়া হয়ে থাকবো আমি। জানি না কি ভুল করছিলাম, এরকম একটা প্যাসে পড়ে গেলাম। তোর ভুল একটাই,
তুই দেখতে অবিকল আমার মতো। এতদিন শুধু আমার উদ্দেশ্য আছিল তোরে সরানো, কিন্তু এখন I fall in love. কি রে মানহা, তুই কি কিছু নিয়ে স্ট্রেসড? না, তেমন কিছু না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, এই যে মানুষ যে বলে অবিকল একই রকম দেখতে এই পৃথিবীতে 7 জন মানুষ হয়, এটা কি আসলে সত্যি? বায়োলজিক্যালি টুইন হলে পসিবল, বাট রেয়ার। কেন, তুই কেমন কাউকে চিনিস? আসলে এই কথাটা শুনতে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাদের ড্রাইভার সাহেবকে আমার একদমই নর্মাল মনে হয় না। ওকে নিয়ে আমি খুবই কনফিউশনের মধ্যে আছি। তো ড্রাইভার সাহেবকে আমারও সাসপিশিয়াস মনে হয়। এজন্য তুই সাহেবকে দেখে অবাক হয়েছিলি আর বলেছিলি ওকে তুই কোথাও দেখেছিস। আমি ভাবছিলাম তোকে বলবো, বাট আমি টাইম নিচ্ছিলাম। আমি ওকে নিলামে দেখছি, একই রকম দেখতে, একই রকম ড্রেস আপ, মানে আলাদা কোনো মানুষ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কি 100 কোটি? সিরিয়াসলি? হ্যাঁ, এই জন্যই আমি এত অবাক হচ্ছিলাম সেই দিন। আমার মনে হয় তুই ওকে একটু যাচাই বাছাই করে দেখ। আই থিঙ্ক ওর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা আছে। সাহেব, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ম্যাডাম ডাকছে তো, কিছু করার নেই, এই জন্য এইভাবে নিয়ে যেতে হইতেছে। আসো ম্যাডাম, এই যে সাহেবকে নিয়ে আসছি। কি ব্যাপার ম্যাডাম, এই সময় আমার সাদে ডেকে নিয়ে আসলেন যে? আমি কি কিছু করছি? এই, তুমি কি সাহেব নাকি অন্য কেউ? তুমি তোমার পরিচয় গোপন করে রেখেছো কেন? আমার কাছ থেকে তুমি সত্যকে লুকিয়ে রাখতে পারবে না। ম্যাডাম, আপনি আমার আবারও একই প্রশ্ন করতেছেন। আমি তো কইলাম যে আমি গ্রামের খুব সাধারণ একটা পোলা, কাজের খোঁজে খালি পকেটে ঢাকায় এসেছি। বড় স্যারে আমার আপনার বাড়িতে ড্রাইভার হিসেবে চাকরি দিছে, আমি শুধু এইটুকুই জানি ম্যাডাম। ও আচ্ছা, তুমি সাধারণ ছেলে? মানে একটা সাধারণ ছেলে 100 কোটি টাকা দিয়ে নিলামে জমি কিনতে পারে? এই, এটা কি কোনো সাধারণ ছেলে কাজ? ভূগোল বোঝাও তুমি আমাকে? মানে? এই, একদম ওভার অ্যাক্টিং করবে না আমার সামনে, বুঝতে পারছো? আচ্ছা ম্যাডাম, আপনি একটা সহজ বিষয় কেন বুঝতেছেন না? আমার পকেটে যদি 100 কোটি টাকাই থাকবো, আমি কি লেগে আপনাকে বাড়িতে কামলা দিমু? আরে সেজন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তোমার উদ্দেশ্যটা কি? তুমি কেন আমাদের বাড়িতে আসছো আর কি চাও আমাদের থেকে তুমি? পাতলু, ম্যাডাম তো জানে না ওর আসল পরিচয় কি। সাহেব কিন্তু একটা জিন। হ্যাঁ বস, যখন ধরবো তখন ঠিকই বুঝবো। হ্যাঁ। ম্যাডাম, আপনি শুধু শুধু আমার সন্দেহ করতেছেন। আমি কোনো নিলামে টিলামে যাই নাই। আমি বিষয়টা বুঝতে পারছি, মানে এখন আমার কাছে বিষয়টা পুরো পরিষ্কার। স্যারে তো আমার লগে আপনার বিয়েটা ঠিক করছে, আর সেই জন্য আপনি আমার লগে এরকম করতেছেন। তো ঠিক আছে, আপনি যদি আমার বিয়েটা করতে নাই চান, আপনি স্যারের কয়ে দেন। জোর করে তো আর সংসার হয় না ম্যাডাম। আরে বিয়ে তো প্রশ্নই আসে না। আমার বাবা আমাকে বিয়ে করতে বলেছে বলে কি আমি তোমাকে বিয়ে করব? আমি বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমাকে আমি এখন যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিবে তুমি। ঠিক আছে ম্যাডাম, আপনারা সত্যিটা জানতে চাইতেছেন তো? আমি আপনারা সত্যি কইতাছি, আমার মতো চেহারার আরেকজন লোক এই শহরে আছে, যে আমার চেয়ে অনেক প্রভাবশালী, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, আর তার লোকে আপনারা আমারে গুলাই ফেলতেছেন ম্যাডাম। আরে এ আবার কোন নতুন নাটক শুরু করলে তুমি? একই রকম দেখতে দুজন মানুষ, এটা শুধু রূপকথার গল্প বা সিনেমাতেই মানায়, বাস্তবে না। ম্যাডাম, আমার কথাটা বিশ্বাস করেন, আমি আপনার লোকে মোটেও নাটক করতেছি না। আমি নিজের চোখে ওই লোকটাকে দেখছি। ও দেখো, তোমার সঙ্গে কথা বলা মানে আমার সময় নষ্ট করা। বাট রিমেম্বার সাহেব, যেদিন আমি তোমার আসল পরিচয় খুঁজে বের করতে পারবো, তুমি যেই হও না কেন, আমি তোমার কি অবস্থা করব সেটা আমি নিজেও জানি না। আই মোটু,
জি ম্যাডাম। একটা নিয়ে আসো। আহা, তুমি থামো, আমি বলছি। হাজী করিমের মেয়ের বিয়ে, এটা হবে বাংলাদেশের বেস্ট ইভেন্ট। রাখো এখন, পরে কথা বলবো। হ্যাঁ মা, কই ছিলি মা? সত্য খুঁজে বেড়াচ্ছি বাবা। যে মিথ্যার মায়াজালে তোমরা নিজেদেরকে আটকে রেখেছো, সেখান থেকেই তোমাদেরকে বের করতে চাচ্ছি। সত্য খুঁজে বেড়াচ্ছিস মানে? তুই কি পাগল হয়ে গেলি নাকি? পাগল আমি হইনি মা, পাগল হয়েছে তোমরা দুইজন। চেনা নেই জানা নেই বহুরূপী, যে কিনা ড্রাইভার না গ্যাংস্টার আমরা কিছুই জানি না, এমন একটা লোকের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিতে যাচ্ছ তোমরা। তোর বিয়ের ব্যাপারে আমাকে কিছু না বললেই ভালো। তোর বাবাকে জিজ্ঞেস করে দেখ, তোর বাবা কেন এরকম একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল সেটা সেই জানে। এমনিতে সাহেব খুব ভালো ছেলে, কিন্তু তুই যে বললি বহুরূপী, বহুরূপীটা কে? সাহেব তো এরকম ছেলে না। তোমরা বরাবরই মানুষ চিনতে ভুল করো মা। এবারও দেখা যাবে তোমরা সাহেবের মিষ্টি কথায় গলে গিয়ে নিজেদের মেয়ের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছ। আমি বিয়ে করতে পারবো না মা, একটা ফ্রড মানুষের সাথে সারা জীবন তো দূরে থাক, আমি এক সেকেন্ডও থাকতে পারবো না। বিয়ে তো মা সাহেবকে তোকে করতে হবে। তোর বাবা যে একরোখা লোক, সে যখন সিদ্ধান্ত নিয়েছে তখন সে তার সিদ্ধান্তেই অনড় থাকবে। আর ওই সহজ সরল ছেলেটা কি এমন দোষ করেছে শুনি? কি সহজ সরল ছেলে? সাহেব 100 কোটি টাকা দিয়ে নিলামে প্লট কিনেছে, আমার ফ্রেন্ড নিজ চোখে দেখেছে। আরে তোর বান্ধবী তো ভুলও দেখতে পারে, তাই না? আর শোন মা, সাহেব ভালো ছেলে, তুই যদি ওকে বিয়ে করিস তুই সুখেই থাকবি। এসব কিছু জেনেও তোমরা আমাকে এই কথা বলছো? তবে একটা কথা তোমাদেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তোমরা যদি আমার ইচ্ছার বিরুদ্ধে ওই ফ্রড লোকের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাও, তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। সাহেব। জি স্যার। কালকে আমার একটা মিটিং আছে, ওই মিটিংয়ে তুমি অ্যাটেন্ড করবে, ঠিক আছে? স্যার এটা কেমন কথা কইলেন? আমি হইলাম সামান্য একজন ড্রাইভার মানুষ, আপনার লগে মিটিংয়ে যে আমি কি করবো স্যার? এই ছেলে, এই মিটিংয়ে গিয়ে তুমি কি করবে মানে? আরে দুদিন বাদে তুমি হাজী করিমের মেয়ের জামাই হতে যাচ্ছ, সো আমার কোম্পানির সব দায়িত্ব তো তোমাকে নিতে হবে, তাই না? তাছাড়া লাস্ট মিটিংয়ে তুমি যা দেখিয়েছো, তারপর থেকে তো এই মার্কেটের সবাই আমাকে ভয় পায়। আরে মার্কেটের কথা বাদই দিলাম, এই ইন্ডাস্ট্রির কিং বিজনেসম্যান রেহান চৌধুরী, তার সব বিজনেস ডিল তো এখন আমার সাথে হচ্ছে, কাজ করে কুলোতে পারছি না। শোনো, কালকের মিটিংয়ে তুমি আমার সাথে থাকবে, এবং যদি কেউ কিছু বলে তাহলে ওই যে লাস্ট মিটিংয়ের মতো একটা হুঙ্কার ছেড়ে দিবে। কিন্তু স্যার আমি তো আর কোনো কিন্তু না, কালকের মিটিংয়ে তুমি আমার সাথে থাকছো, এবং সেটা আমার জামাই হিসাবেই। ওকে, রেডি থেকো। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠাল থেকেই হয়তো এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে।
মিনা, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল এই গাছ থেকে নিতে পারবে, আর এই গাছের কাঁঠাল বাজারে বিক্রি করে তোমরা তোমাদের কষ্ট দূর করতে পারবে। মিনা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে মিনা, তোকে কি করে নিব বল? তুই তো আমার সাথে গেলে খাবার বাহানা ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলে বলবি এটা কিনে দাও, সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। আমি তোমার কাছে কিছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাবার বাহানা ধরবি না। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে চল, এখনই দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। আর মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের গন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে মিনা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। মিনা, এর জন্যই তো বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে অত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আমি নিয়ে দেব, আর যদি না দেয় তাহলে অন্য দিন মা। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর, সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দিব। আরে শেফালি, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠাল 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। একটা কাঁঠাল তো আপনি আমাকে বাকিতে দিন, আমি 2 থেকে 3 দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফালি, এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করছিস। অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল আমাকে, আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো অনেক
ততক্ষণ একটু মুন্নির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে কি করে খেলবি? একটু পরে যাস, এখন যেতে হবে না। মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খারাপ হয়েছে। তুমি মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকাটা হলে আমি নিশ্চয়ই তোকে একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মুন্নি, এই মুন্নি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে মিনা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব রে। মুন্নি, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? আমিও তোর সাথে যাব রে। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা মিনা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকে একটা কাঁঠাল খেতে দাও। দেখো মা, আমি মিনাকেও আমার সাথে করে নিয়ে এসেছি। মিনাও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল পারবো না রে মুন্নি, আর আমাকে তোর সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর মিনাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম। মিনাকে ফ্রিতে কেন কাঁঠাল দিব? কাকিমা, তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা। না, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি মিনার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে মুন্নি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে মিনাকে কি করে ফিরিয়ে দেই? এই মিনা, আমার পাশে রাখা যে কাঁঠালটা দেখছিস, এটা কিছুটা পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর মিনা সেই পচা কাঁঠালটি নিয়ে বাড়ি চলে যায়। ও মা, দেখো, মুন্নির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে। কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। মিনা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, তুই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস। বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটা তো নষ্ট হয় না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা কোয়াই খুলে দাও না, আমি ওইটুকুই খাবো। মিনা, জেদ করিস না মা। এই পচা কাঁঠালটা খেলে তোর পেটে ব্যথা করবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার কাছে টাকা হলে আমি তোকে কাঁঠাল কিনে দিব রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইনজেকশন খুব ভয় লাগে। আমি এই পচা কাঁঠালটা খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি এটা ফেলে দিচ্ছি। এরপর মিনা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়।
আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো? মা, ও মা, দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠাল থেকেই হয়তো এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল এই গাছ থেকে নিতে পারবে, আর এই গাছের কাঁঠাল বাজারে বিক্রি করে তোমরা তোমাদের কষ্ট দূর করতে পারবে। আরে এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। জাদুর কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না। এই কাঁঠালগুলি বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার নিয়ে আসতে পারবো।